শ্রীলা আচার্যের লেখা গল্প অন্তহীন। আকাশদ্বীপ আবাসন এই বছরখানেক হলো তৈরি হয়েছে। এক বছরে এই আবাসনে অনেক নতুন লোকের বাস। অপরিচিত লোকগুলো এই এক বছরে সবার আত্মীয় সম হয়ে উঠেছে। তিলোত্তমাদের বাড়ি আজ সত্যনারায়ণ পুজো। আজ থেকে ঠিক এক বছর আগে এই ফ্ল্যাটে আসে ওরা। তাই আজকের দিনে তিলোত্তমার মা পুজো করল। ফ্ল্যাটের কিছু আপন প্রতিবেশীর আজ ওদের বাড়িতে নিমন্ত্রণ। পুজো শেষ হতে ফ্ল্যাটের সব ঘরগুলোতে সিন্নি আর ফল মিষ্টি দেওয়ার দায়িত্ব পড়েছে তিলোত্তমা আর ওর মাসতুতো বোনের উপর। তিলোত্তমাকে ফ্ল্যাটের প্রতিটা মানুষ খুব ভালোবাসে। মাধ্যমিকে 92% নাম্বার পেয়েছে। সুন্দর নাচও করে। ফ্ল্যাটের সমস্ত অনুষ্ঠানে তিলোত্তমার নাচ বাঁধা ধরা। ক্লাস 11-এ পড়া তিলোত্তমার ডাকনাম তুপাই। তুপাই যেমন সুন্দরী তার তেমন গুণ। সবাইকে ফল মিষ্টি দিয়ে আসার পথে দেখে রঘু কাকু আর দীপ্র বসে আছে। দীপ্রও এবার মাধ্যমিক দিয়েছে। তিলোত্তমা দীপ্রর নাম্বার দেখেছে। 78% পেয়েছে। সেটা একমাত্র তিলোত্তমাই জানে। দীপ্র যে পড়াশোনা করে সেটা ফ্ল্যাটের কেউ জানেই না। তুপাইও জানতো না। ইংরেজি স্যারের ব্যাচে প্রথম দীপ্রকে দেখে। তারপর পরিচয় জানতে পারে ওদের ফ্ল্যাটের কেয়ারটেকার রঘু কাকুর ছেলে দীপ্র। দীপ্রর মা নেই। রঘু কাকু একাই ছেলেকে বড় করেছে। দীপ্র ফ্ল্যাটের বাইরে কোথাও যায় না। ছোট এক কামরার ঘরে বাবা ও ছেলে থাকে। তুপাই ঘরে গিয়ে মায়ের থেকে আর একটা প্রসাদের প্লেট নিয়ে ছুটে গিয়ে দীপ্রর হাতে দেয়। এই নে, আমাদের বাড়ি আজ পুজো ছিল, তার প্রসাদ। আর শোন, রাতে আমাদের বাড়ি পড়ার ব্যাচে সবাই আসবে, তুইও আসিস কিন্তু। আমাদের বাড়ি ডিনার করে নিবি। রঘু কাকুকে বলে দিস তুপাই এসেছিল। দীপ্র চুপ করে তুপাইয়ের দিকে তাকিয়ে থাকে। তুপাইয়ের চোখ দুটো খুব সুন্দর। পরনে একটা পিঙ্ক টপ আর একটা জিন্সের হট প্যান্ট পরা। অতি আধুনিকা মেয়েটা কতটা মানুষকে আপন করতে পারে সেটা ওর কাছে না গেলে বোঝা যায় না। কি রে, তুই এমন করে তাকিয়ে আছিস কেন রে? তোকে খাতার টাকাটা দিতে হবে, একটু দাঁড়া। চুপ কর, ধরে নে ওই খাতাগুলো তোকে আমি গিফট করেছি। আর ফেরতের কথা বলবি না। তুই একটু আগে আসিস আর ফিজিক্সের নোটগুলো নিয়ে নিস। তুই যে কেন কাজ করিস বুঝি না। কাজ করলে পড়বি কখন? কাজ যে করতেই হবে। তুই আমার কত হেল্প করিস বলতো? আমি যখন থাকবো না তখন তোকে কে হেল্প করবে একবার ভেবে দেখেছিস? দীপুরোর বুকের ভেতরটাই কেমন একটা হুঁশ করে বাতাস বয়ে গেল। এই 2 মাসে তুপাই ওকে যা সাহায্য করেছে তার ইয়াত্তা নেই। এই শোন, পরে শুনবো সব কথা, এখন আসি, বাড়িতে সবাই এসেছে। তিলোত্তমা ছুটে ঘরে চলে যায়। বাড়িতে আজ অনেক লোক। তিলোত্তমা একটা নামী স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্রী। দীপ্রও বিজ্ঞান নিয়েই পড়ছে। দুপুরে মা, মাসি, বোন, ঠাকুরমা সবাই একসাথে খেতে বসেছে। তুপাই ডাইনিং টেবিলে বলে, মা, আজ দীপ্রকেও ইনভাইট করেছি আমাদের বাড়ি। দীপ্র মানে? এই যে রঘু কাকুর ছেলে। তুই কি করে ওকে চিনলি? আমরা একসাথে পড়ি তো। বিথি আর কথা বাড়ায় না। আসলে এদের বয়সটা কম। স্ট্যান্ডার্ড মেনটেন কী জিনিস এরা বোঝে না। আর বুঝিয়ে কোনো লাভও নেই, কারণ এই বয়সটা কিছু বুঝতে চায় না। নিজের মতামতকেই প্রাধান্য দেয়। তাই বিথি কোনো কথা বলে না। তবে মনে মনে ভেবে নেয় এই দীপ্রর সাথে মেলামেশাটা বন্ধ করতে হবে। যথারীতি সন্ধেবেলা সব বন্ধুরা এসে হাজির। আজ তুপাইয়ের জন্মদিন। এই দিনেই গৃহপ্রবেশ হয়েছিল। সবাই একে একে চলে এসেছে। তুপাই দেখে দীপ্র আসেনি। তুপাই একটা সুন্দর কুর্তি পরেছে, নতুন জামা। বার্থডে কেক কাটা হয়ে গেল, দীপ্র তাও এলো না। একে একে সবাই খেয়ে চলে গেল, কিন্তু দীপ্র আসেনি। কেক থেকে কিছুটা আলাদা করে একটা টিফিন বক্সে নিয়ে একবার ছুটে যাই রঘু কাকুর কাছে। রঘু কাকা, দীপ্র কই গো? ও তো একটু কাজে গেছে। কেন, কি হয়েছে? কিছু হয়নি। এই নাও, এটা আমার জন্মদিনের কেক, দীপ্রকে দিয়ে দিও। তিলোত্তমা টিফিন বক্স নিয়ে বেরোনোর সময় বিথি লক্ষ্য করেছে। বিথি বুঝতে পেরেছে কেকটা দীপ্রর জন্যই নিয়ে যাচ্ছে মেয়ে। তবে মনে একটা আশঙ্কা জন্মাচ্ছে। কেক দিয়ে ঘরে ঢুকতে মায়ের প্রশ্ন, কি রে,
দীপ্রকে কেক দিয়ে এলি? ছেলেটা খুব বাজে জানো মা। সকালে ইনভাইট করে এলাম, আর এখন রঘু কাকু বলল সে কাজে চলে গেছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বিথি। তার মানে ছেলেটা তার মেয়ের থেকে স্ট্যান্ডার্ড মেনটেন কি জিনিস সেটা বোঝে। রাতে দীপ্র এলে রঘু বলে, তুপাই দিদিমণির আজ জন্মদিন ছিল, তোকে কেক দিয়ে গেছে। অফিসের কাঁচের দেওয়াল ভেদ করে 20 তলার উপর থেকে আকাশটা দেখতে ভালোই লাগে দীপ্রর। আজ তো তুপাইয়ের জন্মদিন। অফিসের টেবিলে একটা ছোট্ট পেস্ট্রি কেক রেখে গেল কেয়ারটেকার। কেয়ারটেকার বেরিয়ে যেতে পেস্ট্রি কেকটার দিকে তাকাতেই দীপ্রর চোখটা ছলছল করে ওঠে। বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির সিনিয়র ইঞ্জিনিয়ার দীপ্র সাহার সামনে আজ বিশাল অফিস। নিজে একটা দামি ফ্ল্যাট কিনেছে, গাড়ি আছে, বাবা আরও সেই ফ্ল্যাটে থাকে। কিন্তু 15 বছর আগে ফেলে আসা সেই তিলোত্তমা স্মৃতি আজও দীপ্রকে তাড়া করে বেড়ায়। সেদিন কেকটা অনেক রাতে তুপাই নিজে এসে খাইয়ে দিয়েছিল। জন্মদিনে সবাই চলে যাবার পর ছুটে এসেছিল দীপ্রর কাছে। তুই এলি না কেন? তোদের সাথে কি আমাদের মানায়? আমি তোকে কোনো দিন কিছু বলেছি? বলিসনি, তবে অন্য কেউ কিছু বলুক সেটা আমি চাই না। তুই কেক দিয়েছিস, আমি খেয়ে নেব। তোর গিফট ডিউ রইল। কোনো দিন যদি অনেক বড় চাকরি করি, তোদের বাড়ির মতন তোকে গিফট দেব। আমি কি কোনো গিফট চেয়েছি তোর কাছ থেকে? অনেক রাত হয়েছে, ঘরে যা, বিথি কাকিমা চিন্তা করবে। টিফিন বক্স থেকে কেকটা বের করে তিলোত্তমা। আজ আমি তোকে খাইয়ে দেব। না থাক, আমি একাই খেয়ে নেব। তিলোত্তমা খুব কাছে এসে গেছে দীপ্রর। এত কাছে এলি কেন? আমার বার্থডের গিফট নেব বলে। সরে যা তুপাই, তুই পার্থক্য বুঝিস না, আমি বুঝি। কিছুই বুঝবো না, তুই আমার বয়ফ্রেন্ড, তোকে আমি কিস করতেই পারি। আমরা এখনো ছোট তুপাই, তুই আর লজ্জা পাস না। তুই জানিস ইংরেজি স্যারের ব্যাচে পড়ে অর্ঘ্য আর সেমন্তী অনেকবার সেক্স করেছে। সেমন্তী গল্প বলেছে আমায়। ওরা কতবার কিস করেছে জানিস? করুক, তুই আর সেমন্তী এক নয়। যা বাড়ি যা, বাবার ডিউটি শেষ, বাবা এসে যাবে। তিলোত্তমা দীপ্রর ঠোঁটটা কামড়ে ধরে। দীপ্রকে হ্যাঁচকা টান মারে তিলোত্তমা। তিলোত্তমার নরম বুকটা দীপ্রর শরীরে ঠেকছে। প্রথম নারী সান্নিধ্য আজ দীপ্রর। পুরুষাঙ্গটাও আজ অন্যরকম ব্যবহার করছে দীপ্রর সাথে। তিলোত্তমার ঠোঁটটা খুব নরম। প্রথম চুমু দুজনের জীবনে। দীপ্র আর তিলোত্তমা যেন এক পলকে ম্যাচিউর হয়ে গেছে। তিলোত্তমার নরম অংশ স্পর্শ করতে একটা তরঙ্গ খেলে যায় দীপ্রর শরীরে। তুপাই, তুই বাড়ি যা, আমরা ভুল করে ফেলবো এবার। দীপ্র অফিসের কেবিনে দাঁড়িয়ে এসি ঠান্ডা হাওয়াতেও ঘেমে উঠছে। এত বছর বাদেও তিলোত্তমাকে ভুলতে পারেনি দীপ্র। স্যার, অনেক রাত হলো, বাড়ি যাবেন না? নন্দ মানে অফিসের কেয়ারটেকারের গলার আওয়াজে সম্বিত ফেরে দীপ্রর। ঘড়িতে দেখে রাত 10টা অনেকক্ষণ বেজে গেছে। স্যার, আপনার বাবা ফোন করেছিল অফিসে। আপনার ফোনটাই অনেকবার ফোন করেছিল, আপনি ফোন তোলেননি। দীপ্র ফোনটা পকেট থেকে বের করে দেখে ফোনটায় অনেকগুলো মিসড কল। ফোনটা সাইলেন্ট হয়ে আছে। আসলে ফোনটা দীপ্রই সাইলেন্ট করেছিল, যাতে কেউ ওকে বিরক্ত না করে। প্রতি বছর এই দিনটা দীপ্র এভাবেই কাটায়, নিজের অফিসের কেবিনে সেই ছোট একটা পেস্ট্রি কেক কেটে। অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠে দীপ্র। গাড়ি নিজেই চালায় ও। আজ যেন গাড়ি চালাতেও ইচ্ছে করছে না ওর। এত বছর বাদে আজ কেন যে এত তিলোত্তমার কথা মনে পড়ছে। বাড়ি ঢুকতেই বাবা বলে, আজ তুপাইয়ের জন্মদিন তো। হ্যাঁ, তা এখন কোথায় থাকে জানিস? না, জানতে ইচ্ছে করে না। কি হবে জেনে? সেদিন তো আমিই ওকে দূরে সরিয়ে দিয়েছিলাম। দীপ্র আর কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে যায়। রাতে ডিনার সেরে বিছানায় শুয়ে শুধু তিলোত্তমার কথা মনে পড়ে। খুব মনে পড়ছে যেদিন তুপাইয়ের বাবার অ্যাক্সিডেন্ট হয়, ডেড বডি ফ্ল্যাটে আনা হয়। তুপাই চুপ করে তাকিয়েছিল, কোনো কথা বলছিল না। সবাই ওকে কাঁদানোর চেষ্টা করছিল, তবুও এক ফোঁটাও কাঁদেনি মেয়েটা। দীপ্রর বাবা বলেছিল, মেয়েটার কাছে যা, তোর কথা ও শুনবে। দীপ্র তুপাইয়ের কাছে যেতেই
মেয়েটা হাউমাউ করে কেঁদে ওঠে। দীপ্রকে শক্ত করে ধরে রেখেছিল। মুখাগ্নি করেছিল তিলোত্তমা নিজেই। কিন্তু বিপদ তো অনেক বড় ঘটে গেল তিলোত্তমার জীবনে। হঠাৎ এই রকম একটা দুর্ঘটনা তিলোত্তমার জীবনটা পুরো পাল্টে দেয়। ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও টাকার অভাবে ডাক্তারি পড়া হলো না। নতুন ফ্ল্যাটের ইএমআই, অন্যান্য খরচ সামলাতে তুপাইয়ের মা হিমশিম খেয়ে যাচ্ছে। উচ্চ মাধ্যমিকের পর তিলোত্তমা কলেজে বায়োসায়েন্সে ভর্তি হলো। দীপ্রর জীবন কিন্তু তখন পাল্টাতে শুরু করেছিল। বাবার একটু একটু করে জমানো টাকায় ইঞ্জিনিয়ারিং পড়তে গেল। দীপ্রর বাবার কিছু জমি ছিল গ্রামের বাড়িতে। সেইগুলো বিক্রি করে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন দেখছিল। সব কিছু ওলটপালট হয়ে গেল এই কয়েকটা মানুষের জীবনে। দীপ্র সেই দিনটা এখনও মনে আছে। তিলোত্তমার প্রথম দিন কলেজে যাওয়া। দীপ্র, আমায় একটু কলেজে দিয়ে আসবি? আমি তো একটু পরেই কলেজে যাব। আমি তো একা এত দূর যাইনি, ভয় করছে। ঠিক আছে, আমি কিছুটা এগিয়ে দিতে পারি। প্রথম দিন কলেজ থেকে বেরিয়ে দীপ্রকে ফোন করেছিল। একসাথে বাড়ি ফিরেছিল ওরা। তুপাই, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিটা পেয়ে গেলেই তোকে বিয়ে করে নেব। তারপর দেখবি তোকে আর আমি একা ছাড়ব না। তুই আমায় খুব ভালোবাসিস না রে দীপ্র? তুই বুঝিস না? তুই তো ইঞ্জিনিয়ারিং পাশ করে ভালো চাকরি নিয়ে বিদেশেও চলে যেতে পারিস। তখন কি আর আমায় মনে রাখবি? কি যে বলিস, তোকে ছেড়ে আমি বিদেশে চলে যাব? তুই কি জানিস, তোকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। এই সব ছেড়ে যাওয়ার মতন আজে বাজে কথা বলবি না। বিছানায় শুয়ে শুধু তিলোত্তমার ওই মুখটাই মনে পড়ছে আজ। সবাই বলেছিল, দীপ্র বিয়েটা করে নে এবার। কিন্তু দীপ্র পারেনি। তিলোত্তমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আজও দীপ্রর শরীরে স্রোতের মতন বয়ে যায়। তিলোত্তমার সব কিছুতেই শুধু দীপ্ররই অধিকার। আজ এত বছর পরে তিলোত্তমাকে মনে পড়ার প্রধান কারণ হচ্ছে, আজ অফিস আসার পথে তিলোত্তমাকে দেখেছে দীপ্র। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। বাচ্চাটা খুব সুন্দর দেখতে। তিলোত্তমা আগের থেকে আরও সুন্দরী হয়ে গেছে মনে হলো। দীপ্র ডাকতে ইচ্ছে করেছিল, কিন্তু গাড়ি ড্রাইভ করে গিয়ে আর পারেনি। মনের মধ্যে শুধু একটাই খটকা, তিলোত্তমার মাথায় সিঁদুর নেই। তাহলে বাচ্চাটাকে তুপাই অন্য কারোর হবে সেটা দীপ্র মানতে পারবে না কোনো দিন। রাত বাড়ে, দীপ্র ঘুমিয়ে পড়ে। পরের দিন অফিস যেতে টেবিলে একটা বড় খাম। খুলে দেখে দীপ্র আপনজন বৃদ্ধাশ্রমের চিঠি। একটা কালচারাল প্রোগ্রামে অফিসে ইনভাইটেশন কার্ড পাঠিয়েছে ওরা। এই রকম কার্ড মাঝে মধ্যে আসে। দীপ্র কিছু কিছু জায়গায় যায়। আসলে বাবা এত কষ্ট করে ওকে বড় করেছে, তাই দীপ্র এইসব মানুষগুলোর জন্য কিছুটা করার চেষ্টা করে। কার্ডটা বাড়ি গিয়ে বাবার হাতে দিতে বাবা তো বেশ খুশি হয়ে উঠল। বুঝল বাবারই পরিচিত কেউ একটা দীপ্রর অফিসে পাঠিয়েছে। সামনে রবিবার অনুষ্ঠান। বাবার সাথে দীপ্রও এসেছে। অনুষ্ঠান শুরু হলো। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে একটা কণ্ঠস্বর। আপনজন একটা পরিবার। এটা শুধু বৃদ্ধাশ্রম নয়, কিছু মানুষের বেঁচে থাকার শেষ ঠিকানা। কিন্তু আপনজন আর 5টা বৃদ্ধাশ্রমের থেকে একটু আলাদা। এখানে শুধু বৃদ্ধ বৃদ্ধারাই থাকে তা নয়, কিছু অনাথ ছেলেমেয়েও তাদের হারানো মা বাবাকে ফিরে পায়। আমিও এমনই একজন, যে খুব অল্প বয়সে বাবাকে হারাই। বাবাকে হারানোর কষ্টটা খুব বেদনাদায়ক, যা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না, যাবেও না। রোজ রাতে আকাশে তারার দিকে চেয়ে থাকতাম। মনে হতো বাবা আমায় দেখছে। আজকের দিনে শিশুরা সেই মা বাবার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। মা বাবার প্রতি সেই ফিলিংসগুলো কেন এত ক্ষীণ? আজ এই নিয়েই আমাদের নাটক। পর্দা সরে যেতে দীপ্র চোখ ধাঁধিয়ে ওঠে। সামনে তিলোত্তমা, অপূর্ব সুন্দরী। দীপ্র তিলোত্তমা। নাটকের নায়িকা তিলোত্তমা অসম্ভব সুন্দরী লাগছে তুপাইকে। চোখ সরানো যাচ্ছে না। তুপাই ছোট থেকেই দারুণ নাচে। আজও সেই ক্লাস 11-এর মতন। তবে দীপ্রর মনে হচ্ছে তিলোত্তমা আগের থেকে আরও সুন্দরী হয়ে গেছে যেন। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ আগে দীপ্র উঠে যেতে দীপ্রর বাবা বলে, কি রে, চলে যাচ্ছিস? বাড়ি যাচ্ছি, তুমি প্রোগ্রাম শেষ হলে চলে এসো। গাড়ি রেখে যাচ্ছি, ড্রাইভারকে বলে যাচ্ছি। দীপ্র আর না দাঁড়িয়ে বেরিয়ে আসে।
বাইরে বেরিয়ে একটু লম্বা শ্বাস নেয়, তারপর সোজা বাড়ি এসে চুপ করে বসে থাকে। প্রায় ঘন্টা দুয়েক বাদে রঘু ফিরে আসে। ডোরবেল বাজাতে দীপ্র দরজা খুলতে সামনে দেখে বাবা তিলোত্তমা। মেয়েটাকে নিয়েই এলাম। কেন? আমার মেয়ে তো। দীপ্র চুপ করে ঘরে চলে এলো। পিছন পিছন রঘু আর তিলোত্তমাও ঢুকলো। দেখ বাবা, আমি চাই তোরা বিয়ে কর। দেখো বাবা, এটা হয় না। তুমি কারণ সব জানো, আর জেনে শুনে কেন এটা করছো? তোরা তো দুজনেই ভালো নেই। আমার তুপাই দিদি কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর নাচলো। অনেক হয়েছে, এবার বিয়ে কর। তিলোত্তমার চোখে জল। রঘু কাকা, তুমি ওকে জোর করো না। ও যখন চায় না, কেন এসব করছো? দীপ্র একটু উত্তেজিত হয়েই বলে, কে বলেছে তোমায় আমি চাই না? তুমি সত্যির থেকে অনেক দূরে। প্রথম যেদিন তোমায় ছুঁয়েছিলাম সেদিনই ঠিক করেছিলাম তোমাকেই বিয়ে করব। জানি আমার বাবা তোমাদের ফ্ল্যাটের কেয়ারটেকার ছিল। আর কোথায় তোমরা আর কোথায় আমরা, আকাশ পাতাল তফাৎ। তুমি ডাক্তারি পড়তে চেয়েছিলে। তোমার বাবা হঠাৎ মারা যেতে তুমি আর ডাক্তারি পড়তে পারোনি। বাবা কষ্টসৃষ্ট করে আমায় ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছিল। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব স্পেশাল ছিল। তাহলে আমায় ছেড়ে চলে গেলে কেন? আমার ক্যাম্পাসিংয়ের পর আমি বাবাকে সব জানিয়েছিলাম। বাবা বলেছিল চাকরিটায় জয়েন করলে তোমার মায়ের কাছে যাবে। যেদিন জয়েন করি বাবার আমি সেদিনই তোমার মায়ের কাছে গিয়েছিলাম। তুমি নাচের স্কুলে গিয়েছিলে। তোমার মা রাজি হয়নি। তোমার মা আমার কাছে হাত জোর করে বলেছিল তোমায় ভুলে যেতে। কারণ কিছুই না, স্ট্যান্ডার্ড মেনটেন, যা চিরকাল তোমার মা মেনে এসেছেন। তোমার মা চায়নি তোমার আমার সম্পর্কটা হোক। উনি চেয়েছিলেন সম্পর্কটা সমানে সমানে হোক। যতই আমি ভালো চাকরি করি না কেন, আমি তো সেই ফ্ল্যাটের কেয়ারটেকারেরই ছেলে। ছোটবেলায় মা মরে যেতে বাবা নিজে একা আমায় বড় করেছে। বাবা চাইলেই আবার বিয়ে করতে পারত, কিন্তু বাবা করেনি। কারণ একটাই, যদি আমার অবহেলা হয়। বাবা বুঝেছিল তোমার মা এটা মানতে পারবে না। তাও আমার মুখের দিকে তাকিয়ে চেষ্টা করেছিল। তোমার মা কোনোদিন চায়নি একটা সামান্য ফ্ল্যাট কেয়ারটেকারের ছেলেকে তার একমাত্র মেয়ের জামাই হিসেবে মেনে নেবে। কিন্তু মা যে বলেছিল তুমি ব্যাঙ্গালোর চলে গেছো, সেটা উনি ইচ্ছে করেই বলেছিলেন। উনি বাবার সামনে হাত জোর করে চোখের জল ফেলে বলেছিলেন আমি যেন তোমার থেকে দূরে সরে যাই। ফোন নম্বরটা চেঞ্জ করেছিলাম বাধ্য হয়ে। তোমার মায়ের চোখের জল দেখে মনে হয়েছিল খুব বড় ভুল করে ফেলেছি। সত্যিই তো, আমি তোমার যোগ্য নই। বাবা এই বৃদ্ধাশ্রমে অনেক দিন ধরেই যাতায়াত করছে। আজ ইচ্ছে করেই আমায় নিয়ে গিয়েছিল। আমি বুঝেছি সেটা। জানিস তো খোকা, আমি যেদিন ওই আশ্রমে তুপাই দিদিকে দেখি মনে হয়েছিল ওকে সেদিনই বাড়িতে নিয়ে আসি, কিন্তু পারিনি। একদিন নিজেই ওর সাথে যোগাযোগ করি। কিছুটা আগেই বলেছিলাম, কিন্তু চেয়েছিলাম তোরা মুখোমুখি হওয়া। জানিস তো, অনেক সত্যি মুখোমুখি না হবার জন্য সারা জীবন চাপা পড়ে থাকে। তাতে শুধু ভুল বোঝাবুঝি আর কষ্টই বাড়ে। আমি তোদের কষ্টটা দেখতে পাচ্ছিলাম না। কিছু মনে করো না তুপাই দিদি। প্লিজ রঘু কাকা, আমায় সেই তুপাই দিদি বলো না। তুমি সেই কেয়ারটেকারের রঘু কাকা নও। ওটা তো আদরের ডাক পাগলি। তোমায় তুপাই দিদি বলতে খুব ভালো লাগে। নাম ধরে ডাকলে সেই আমার তুপাই দিদি মনে হয় না। যে বাড়ি সবার থেকে লুকিয়ে নিজের জন্মদিনের কেক টিফিন বক্সে করে আমার ছেলেটার জন্য ছুটে নিয়ে এসেছিল রাতে। আমি চাই দীপ্র তোরা বিয়ে কর। বাবা, সব জেনেও এটা বলছো? আজ বলছি, তোর মাকেও যে আমি আজও ভুলতে পারিনি। তুই আজ বড় ইঞ্জিনিয়ার, কত মাইনে পাস, এত বড় ফ্ল্যাট। তোর মা তো কিছুই দেখে যেতে পারিনি। তুপাই দিদির মতন কেউ তোকে ভালোবাসবে না। তিলোত্তমা চোখ দিয়ে শুধু জল পড়ে। দীপ্র, আমি খেয়ে শুয়ে পড়ছি। তুপাই দিদিকে বাড়িতে দিয়ে আয়। বাবা, তুমি শুতে যাবে মানে? দাঁড়াও, আজ তোমার ছেলের বিয়ে, আগে বিয়েটা সারি। দেখো তুপাই, অনেক দিন হলো, আগে বিয়ে সারি,
তারপর তোমার মায়ের কাছে যাব। দীপ্র, তুমি আমায় বিয়ে করবে? করব না মানে? বয়সটা কি কম হলো? এবার না করলে তো বুড়ো হয়ে যাব। মাথার চুল তো পাকতে শুরু করেছে। বাবা, তাড়াতাড়ি রেডি হও, সামনেই তো একটা মন্দির আছে, চলো তাড়াতাড়ি। তিলোত্তমা দীপ্রকে সজোরে জড়িয়ে ধরে। তুপাই, তুমি রেডি তো? কবে থেকেই তো শুধু তোমার জন্য অপেক্ষা করে আছি। মন্দিরে মালা বদল সিঁদুরদান সবে শেষ হয়েছে। তুপাই নিজেই জানায় তার মাকে ওরা দীপ্রর বিয়ের কথা। মা, আজ আর তোমার বারণ মানতে পারলাম না। দীপ্র আমায় খুব ভালোবাসে। 5 বছর কেটে গেছে সেই রাতের। আজ নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ। এই ফ্ল্যাটটা বেশ বড়। তিলোত্তমার দীপ্রর একটা মেয়ে। আজ তিলোত্তমার মাও উপস্থিত। অনুষ্ঠান মিটে যেতে নিমন্ত্রিত অতিথিরা চলে যেতে দীপ্র তিলোত্তমার কানের পাশে বলে, তুপাই, আজ অনেকটা ভালোবাসবে আমায়, সেই তোমার জন্মদিনের দিনের মতন, আমার তোমার প্রথম কাছে আসার মতন। তুপাই ঘরের লাইটটা অফ করে দেয়, দীপ্রকে জড়িয়ে ধরে, ফিসফিসিয়ে বলে, তিন্নি আজ দিদার কাছে ঘুমোচ্ছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।